সুপ্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। দেশটা ক্রমশ অস্থির হতে শুরু করেছে। কেন এই অস্থিরতা, এর কারণ কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় আওয়ামী লীগ এখন ইস্কন, কে কার রূপে ফিরছে, এটি আলোচনার বিষয়। আজ অতিথি আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হক, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক, আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত আপনাদের দুজনকে। যেটি বলছিলাম, কে কোন রূপে ফিরে আসছে? আওয়ামী লীগ কি ইস্কন হয়ে ফিরে আসলো, নাকি ইস্কনই আওয়ামী লীগ? আপনি এত গুরুত্বপূর্ণ এবং একটু ট্যালেন্টেড কোশ্চেন করেছেন, রিয়েলি আই অ্যাপ্রিসিয়েট। একই জিনিস ইস্কন যাহা আওয়ামী লীগ তাহা। কেননা ইস্কনের যে উদ্দেশ্য লক্ষ্য, তারা সারা বিশ্বে হরে কৃষ্ণ হরে রাম এই স্লোগান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে তাদের ধর্মীয় উন্মাদনার দিকে। এটি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। 1966 সালে এই চরমপন্থী একটি সংগঠন সৃষ্টি হয় আমেরিকায়, নিউ ইয়র্কে। উদ্দেশ্য ছিল আমেরিকার মতো জায়গায় যাতে হিন্দুত্ববাদের শক্তিমত্তা স্থির করা যায়, সেখানে আপনাকে রোপণ করা যায়, এবং সেটা সফল হয়েছে তারা। কিন্তু আমরা ইস্কনের যে চারটি মূলধারা রয়েছে সেটি যদি দেখি, সেখানে কিন্তু তারা বলছে তাদের ধর্মপ্রচারের কথা বলছে, তারা সমতার কথা বলছে, তারা বিজ্ঞান মনস্ক হওয়ার কথা বলছে। তাদের ধর্মের কথা বলছে, তাদের ধর্মটা কি সেটা তো আপনি বুঝতে হবে। তাদের ধর্মটা হলো সম্পূর্ণ একটা মানুষের মধ্যে বৈষম্যমূলক একটা ধর্ম। আমি যদি এই কথাটা বলি, যারা মানুষ হত্যা করছে, সেই হত্যার সমালোচনা করলে আপনি বলবেন উগ্রবাদী কিংবা সাম্প্রদায়িক। যারা হত্যা করছে, হত্যার কিন্তু তারা এই শব্দটা ব্যবহার করে না, হত্যাকারীর বিরুদ্ধে ব্যবহার করে না, সমালোচনাকারীর বিরুদ্ধে ব্যবহার করা হয় যে তার আপনি সাম্প্রদায়িক। একজন হিন্দু আরেকজন মানুষকে মারছে, মুসলমানকে মারছে, সেই মারাটা সাম্প্রদায়িক হচ্ছে না মিডিয়াতে, কিন্তু আমি প্রতিবাদ করব, আপনি প্রতিবাদ করবেন, সেটা কিন্তু সাম্প্রদায়িকতা হয়ে যায়। এই জন্য বলছি হিন্দু ধর্মটার সৃষ্টি তো হয়েছে তাদের নিজেদের মধ্যেই 13টা কিংবা আরও এরকম 36টা জাত আছে তাদের মধ্যে। প্রথম হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণরা হলো সব ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, তারা অন্যায় করতে পারবে, মারতে পারবে, জুলুম করতে পারবে, বলতে পারবে না। নমঃশূদ্র কোনো মানুষই না। এই কথার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি, এই ধর্মটা মানুষের মধ্যে মানবতা বোধ সৃষ্টি করে না, মানবিকতা সৃষ্টি করে না, হিউম্যান কোয়ালিটি থাকে না যখন এই ধর্মটা কেউ অনুসরণ করে। আমি উদাহরণ দিই। আমার স্পষ্ট মনে আছে, আমি ছোটবেলায় আমার বন্ধুরা বেশ কয়েকজন হিন্দু ছিলেন, খুব ঘনিষ্ঠতা ছিল আমার সাথে তাদের। আমি যখন তারা আমার বাসায় আসতো, তারা আমার পড়ার রুমে আমার ঘরে নিয়ে তাদেরকে খাওয়াতাম, কোনো অসুবিধা ছিল না। মা আমার যে কোনো জিনিস ঘরের ভিতর ছিল এনে দিতেন, আমি খাওয়াতাম তাদেরকে। আমি যখন তাদের বাড়িতে যেতাম, তারা একটা নির্দিষ্ট সীমানার বাইরে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। এবং আপনি যদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট যারা কয়েকজন মুসলমান ছিলেন, তাদের জীবনী পড়ে দেখবেন যে কি পরিমাণ তারা মানুষকে অপদস্থ করতে পারে, মানুষকে ঘৃণা করতে পারে, মানুষের ভিতর পশুত্ব সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা তো সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বলি। এখন আসেন, আমি সেই কথা বলছি। জি, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। আমি একটু ব্যারিস্টার রাশনা ইমাম আপনার কাছে জানতে চাই, দেশের অস্থিরতা কাটছে না, আমরা কোন পথে হাঁটছি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটার কোনো সহজ উত্তর নেই যে আমরা কোন পথে হাঁটছি। তবে আমি এতটুকু কনফিডেন্টলি বলবো যে আমরা যে পথে গত 15 বছর হাঁটছিলাম, সে পথ থেকে আমরা সরে এসেছি। তো এখন যে পথেই হাঁটি না কেন, গত 15 বছর থেকে ডেফিনেটলি এটা বেটার একটা রাস্তা। হ্যাভিং সেড দ্যাট, আপনি যে প্রশ্নটা আমার সহবক্তাকে করলেন যে ধর্মনিরপেক্ষতার ইস্যুটা চলেই আসে এখানে, সো সেটা নিয়ে যেটা বলবো যে আমাদের 72-এর যে সংবিধান ছিল, সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষতা ছিল।
ইনফ্যাক্ট শুধু ছিল না, ৭২-এর সংবিধানের যে 4টা মূল নীতি ছিল রাষ্ট্র পরিচালনা করার, একটা তো হচ্ছে গণতন্ত্র, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এবং তার মধ্যে আরেকটা ছিল ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। সো প্রথম থেকেই কিন্তু বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়েছে ধর্মনিরপেক্ষতাকে। সো কোনো কারণই নেই যে আজকে হঠাৎ করে আমাদের প্রতিবেশী এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবে, এমন কোনো ঘটনা ঘটেনি। যে উদ্বেগটা ভারতের মিডিয়া প্রকাশ করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, তারা নিরাপদ না, এটা পুরোপুরি আমি বলবো অযাচিত, এবং শুধু অযাচিতই না, এটা ভিত্তিহীন একেবারেই। কারণ আপনি দেখবেন যে যে কোনো গণ অভ্যুত্থানের পরেই কিন্তু কিছুদিন একটু অরাজকতা থাকে, কিছুদিন লুটপাট হবে, কিছুদিন ভ্যান্ডালিজম হবে, সেটা হয়েছে। আমি যদি আরেকটি প্রশ্ন আপনার সঙ্গে কথার সাথে যোগ করি, যে আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছেন ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলো সংবিধান থেকে বাদ দিতে হবে। আমাদের সংবিধানে তো ইতিমধ্যে আমরা জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এর পাশাপাশি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলামও রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া এটি কি আমাদের অন্য ধর্মে যারা আছে তাদের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবে না? এখানে একটু ইতিহাসটা বলতে হবে এবং প্রেক্ষাপটটা। যে প্রথমে আমি যেটা বললাম, ৭২-এর সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা ছিল, তারপরে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেয়া হলো, এবং তারপরে রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে ইন্ট্রোডিউস করা হলো, এবং ওটা করার পরে আরেকটা স্টেজে গিয়ে ধর্মনিরপেক্ষতাকে একটু ডিফারেন্ট ফর্মে আবার রিইন্ট্রোডিউস করা হলো আমাদের সংবিধানে। তো তাতে কি দাঁড়াচ্ছে? তাতে দাঁড়াচ্ছে যে কারেন্টলি আমাদের সংবিধানে একদিকে আছে নিরপেক্ষতা, আরেকদিকে আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এটা অনেকে মনে করে কন্ট্রাডিক্টরি। আবার হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বিভাগের রায় আছে যেখানে বলেছে যে না, এটা কন্ট্রাডিক্টরি না, দুটো কোএক্সিস্ট করতে পারে, এবং এরকম অনেক দেশ আছে যেখানে দুটো কোএক্সিস্ট করে। আপনি যে প্রশ্নটা করলেন, এটার প্রেক্ষাপটটা হচ্ছে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এই বক্তব্যটা কিন্তু প্রেসকে দেয়নি। এই বক্তব্যটা হচ্ছে এখন পঞ্চদশ সংশোধনী যেটা আমাদের সংবিধানের, সেটা তো মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে আছে, সেটার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে, এবং ওখানে শুনানিকালে কিন্তু বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এই সাবমিশন বা লিগ্যাল আর্গুমেন্টটা রেখেছে যে সেকুলারিজম বাদ দেওয়া উচিত, কারণ আমরা মুসলিম মেজরিটি নেশন। এখন আপনার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই কথাটা শুনে, প্লাস এই চিন্ময় ওনার অ্যারেস্টের প্রেক্ষাপটে ভারতের মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়লো একভাবে বলা যায়, এবং আপনি শিরোনামগুলো দেখবেন তাদের বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে, শিরোনামগুলো কিন্তু দেখার মতো। শিরোনামগুলো হচ্ছে বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ কি ইসলামিক স্টেট হয়ে যাচ্ছে, বাংলাদেশে কি হিন্দুরা নিরাপদ নয়, গ্লোবাল কনসার্ন যে বাংলাদেশে অ্যাটাকস হচ্ছে অন মাইনরিটিস। তো এগুলোকে অপপ্রচার ছাড়া আর কোনোভাবেই কিন্তু বর্ণনা করা যায় না। এটা একেবারে অপপ্রচার, এটা পুরোপুরি অযাচিত, যেটা আমি আগেও বললাম, এবং একেবারে ভিত্তিহীন। কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্সও যেগুলো বেরিয়ে আসছে ওগুলো দেখেন, যে পতনের পরে অ্যাটাকস হয়েছিল, কিন্তু সেখানেও অ্যাটাকগুলো যেগুলো হয়েছিল, ধরেন লুটপাট, ভ্যান্ডালিজম, এগুলো কিন্তু বেশিরভাগ পলিটিক্যাল কারণে হয়েছিল, কারণে, রিলিজিয়াস কারণে নয়, যে ধর্মের কারণে টার্গেটেড ভাবে সিস্টেম্যাটিক কোনো অ্যাটাক কিন্তু হয়নি। এবং এখন যদি আপনি পরিসংখ্যানগুলো দেখেন, এগুলো কিন্তু এখন সিচুয়েশনটা মাচ মোর আন্ডার কন্ট্রোল। এই যে চিটাগংয়ে যে হত্যা হলো, এত নৃশংসভাবে আইনজীবীর হত্যা হলো, তারপরেও আমি বলবো চিটাগংয়ের মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, যে ওখানে কমিউনাল রায়েট ব্রেকআউট করেনি। তো এরপরে যদি বাংলাদেশকে কেউ ওভাবে ক্যারেক্টারাইজ করতে যায়, এটা তো অপপ্রচার ছাড়া আর কিছু নয়, এবং এটা অত্যন্ত কি বলবো আনফেয়ার একটা ক্যারেক্টারাইজেশন। আমরা সব সময় সকল ধর্মকে সমমর্যাদা দিয়েছি, এবং শুধু না, যারা হিন্দু ধর্ম পালন করছে তাদেরকে আমরা সম অধিকারও দিয়েছি। এবং এখানে আরেকটা কথা, যে সংবিধানে সেকুলারিজম ছাড়াও কিন্তু আরো কনস্টিটিউশনাল সেফগার্ডস আছে। এই যে ধরেন আর্টিকেল 28, যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করা যাবে না, সেখানে প্রোটেকশন আছে। তাছাড়া আর্টিকেল 27, আপনি নিজেও একজন আইনজীবী, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটু ডিটেল আলোচনা করা দরকার। আমি আপনার কাছে ফিরবো। কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই, যে ভারতীয় গণমাধ্যম নানান ধরনের সংবাদ প্রচার করছে, আপনার মন্তব্য কি এই বিষয়ে? দেখুন, আমি একটু আমার সহ আলোচকের কথা ধরে একটু টেনে আনি। আমি ইন্ডিয়াতে তাদের শুরু থেকেই সেকুলারিজম তাদের সংবিধানে আছে,
আপনাকে যদি আমি আজকে জিজ্ঞেস করি এই সেকুলারিজম তাদের সংবিধানে থাকার পরেও আপনি যদি আমার কাছ থেকে কিংবা স্ট্যাটিস্টিক্স নেন একদিনের জন্য একটা দিন পাবেন না টিল টুডে যেদিন কোনো মুসলমানকে কিংবা অন্য ধর্মের কাউকে হত্যা করা হয়নি ইন্ডিয়াতে ধর্মীয় কারণে, একদিনও পাবেন না। আপনি যদি এটা ফিউ থাউজেন্ড ফিউ মিলিয়ন ডেজ হয় তাহলে ফিউ মিলিয়ন পিপল হ্যাভ বিন কিল্ড বাই দ্য হিন্দুস। সুতরাং সেকুলারিজম থাকলেই যে আপনাকে মানুষকে আপনি প্রোটেকশন দিতে পারবেন, নট নেসেসারিলি। উদাহরণ, এই হাসিনা ফেসিস্ট, তার নামের আগে অবশ্যই আপনাকে ফেসিস্ট বলতে হবে। এই ফেসিস্ট যেদিন থেকে ক্ষমতা এসছে কিংবা আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করলো ৭২ সালে আমি বলবো, অথবা ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে, এরপর এই আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের হিন্দুদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, তাদের জায়গা জমি দখল করেছে। আমি যদি ভুল বলি আপনি সার্চ করে দেখুন, আপনারা দুইজনই আইনজীবী, আপনারা আরও ভালো জানবেন। হিন্দুদের সমস্ত সম্পত্তি তারা দখল করেছে, হিন্দুদেরকে দেশছাড়া করেছে, বিইং দ্য রুলিং পার্টি। আসুন এই ১৬ বছরের ঘটনা, এর আগে ৫ বছর হিন্দুরা নির্যাতিত হয়েছে তাদের মাধ্যমে, এই আওয়ামী লীগের মাধ্যমে। সুতরাং তাদের সেকুলারিজমটা হলো এটা লোক দেখানোর মাত্র, সাইনবোর্ড মাত্র। অন্তরে যদি আপনি মানুষকে ভালো না বাসেন, মানুষের ভিতর মমত্ববোধ না থাকে, সংবিধান দিয়ে কিছু হয় না। এখন আসুন, কিন্তু হিন্দুদের একটি অংশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের যে মুখপাত্র, আমি একটু যোগ করি, তারা কিন্তু তাদের নিরাপত্তার জন্য আন্দোলন করছিল। একটু বাংলাদেশে এই ৫ই আগস্টের পরে একজন হিন্দুর উপরে যদি আঘাত কেউ করে থাকে সেটা আওয়ামী লীগের লোকেরা করেছে। কোনো মানুষ যদি করত বাংলাদেশের এই আন্দোলনে, এই বিপ্লবে, যেখানে আমাদের ২,০০০-এর উপরে নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ৪০,০০০ আহত হয়েছে, এই এসকালেশনের পরে ওবায়দুল কাদের বলেছিলেন যে আমাদের ১০ থেকে ১৫ লক্ষ লোককে হত্যা করা হবে। কেন বলেছিলেন? অল অফ দেম ওয়ার কিলার। কিন্তু আমরা কি মেরেছি? মারি নাই। আমরা সহনশীল। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সহনশীলতা। ইসলামের নবী বলে গেছেন, তোমরা, কোরআনে বলা আছে যে তোমরা অন্য ধর্মের কাউকে গালি দিও না। কোরআনের নির্দেশ, আপনারা দুইজনেই পড়ে দেখেন, কোরআনের নির্দেশ, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি কোন সংবিধানে চান যে এত বড় কথা লেখা আছে? আমাদের ধর্ম শিক্ষা দেয় সেটা। সেই জন্য আমরা সহনশীল। আজকে যা হচ্ছে এগুলো সব হাসিনাকে বাঁচানোর জন্য, হাসিনার মতো টেরোরিস্টকে এই ১৬ বছর ফেসিবাদী হাসিনাকে ফেসিবাদী মোদি লালন পালন করেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে তাদের, এটা আমার কথা নয়, তাদের মন্ত্রীর কথা, ইফ আই এম নট রং। এই যে তারা এই দেশটাকে চিরতরে ধ্বংস করার জন্য, একেবারে দখলে নেওয়ার জন্য, ইসকন তাদের আন্দোলন করলো তাদের নিরাপত্তার জন্য, এর সঙ্গে হচ্ছে মানে হাসিনার প্রত্যাবর্তনের সম্পর্ক কি? দেখুন, এই যে নিরাপত্তার জন্য, আজকে যদি আমি বলি, আমি যেই যে জায়গা থেকে, আমাদের মিরপুর ডিএইচএস আমি আছি, মিরপুর ডিএইচএস এর পাশেই বিশাল ইসকন মন্দির আছে ১২ বিঘা জমির উপরে। আমরা নিজ চোখে নিজেরা দেখছি তো, প্রত্যেক দিন সকালে বিকালে আর হেঁটে ওই ইসকনের মন্দিরের সামনে কমপক্ষে ২৫-৩০টা গাড়ি থাকে সকালবেলা, সকালবেলা আমরা দেখি। তারা সেখানে সারা রাত আলোচনা করে, ধর্মীয় জিনিস পালন করে। আজ পর্যন্ত কোনো মন্দিরে একজন মুসলমান আঘাত করেছে এরকম খবর কি আপনাদের কাছে আছে? নাই। তারা নিজেরা খবর তৈরি করে। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, টেরোরিস্ট কান্ট্রি। ২টা টেরোরিস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। একটা হলো ইসরায়েল, যে ইসরায়েলে ইন্ডিয়ার 35% ইসরায়েলি আর্মির হলো হিন্দু, ইন্ডিয়ান, ইসকনের সদস্য। আর আরেকটা টেরোরিস্ট কান্ট্রি হলো ইন্ডিয়া। এই ইন্ডিয়া আফগানিস্তানের কথা বলছে। আফগানিস্তানে তারা যারা আফগানিস্তান থেকে চলে আসছে, দেশে ফিরে আসছে, তারা কি বললো বিমানবন্দরে নেমে যে এর চেয়ে শান্তিপূর্ণ দেশ আর কোথাও? ভারতের প্রভাব নিয়ে আমি কথা বলবো আপনার সঙ্গে। আমি একটু ব্যারিস্টার রাশনা ইমামের কাছে, আপনার কাছে জানতে চাই, আমরা সংবিধান নিয়ে কথা বলছিলাম, সংবিধানের ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলছিলাম। ইতিমধ্যেই কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যারা, তারা বলেছে যে আমরা নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে মনে করি। এখন যদি নতুন করে আবার সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এরকম একটি কথা এসেছে, এটি আবার সংবিধানে পুনর্বহাল হবে, এটি হয়, তো সেক্ষেত্রে তাদের মানে তাদের জায়গাটা কি, তারা কি ভাববে, বা তারা কি আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে? এখানে প্রথম যেটা আমি অ্যাড্রেস করতে চাইব সেটা হচ্ছে
এই যে সংবিধানে কি থাকবে কি থাকবে না, এই ব্যাপারে আমরা কেউই কিন্তু প্রিএম্প্ট করতে পারবো না। কারণটা কি, এই পঞ্চদশ সংশোধনী তো সেকুলারিজমকে রিইন্ট্রোডিউস করেছিল। সো পঞ্চদশ সংশোধনীর মামলাটা এখন বিচারাধীন মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে। সো এই ইস্যুগুলো প্রত্যেকটা হাইকোর্ট বিভাগের সামনে আছে। হাইকোর্ট যে রায় দেবে সেটাই কিন্তু শেষ না, এরপরে আপিল বিভাগ আছে। সো আরও 2 ধাপ বাকি আছে। সো তারপরে আমরা বুঝতে পারবো সংবিধানে কি থাকবে কি থাকবে না। তাছাড়া এদিকে আছে সংবিধান সংস্কার কমিশন, তারা কি সুপারিশ দেবে, এক্সটেন্সিভ যে জনগণের সাথে কনসালটেশনের মাধ্যমে সুপারিশগুলো আশা করছি আসবে, সেগুলোতে কি আসবে, পলিটিক্যাল কনসেনসাস কি ব্যাপারে আছে। আমি জানতে চাচ্ছি এই যে ফ্যাক্টরসগুলোর ধর্মনিরপেক্ষতা যদি বাদ দেওয়া হয় এটির প্রভাবটি আসলে কি হবে? এটা আসলে তো এগুলোর উপরে ডিপেন্ড করবে যে বাদ দেয়া হবে কি না আদৌ। তো ইন্ডিয়ান মিডিয়া যে প্রিএম্প্ট করে বক্তব্যগুলো দিচ্ছে যে আফগানিস্তান হয়ে যাচ্ছে, এটা একেবারেই মানে যেটা আমি আবারও বলছি যে অযাচিত, এটা উচিত হয় না, এটা একটা সাবজুডিস ম্যাটার। আচ্ছা, এবার আপনার প্রশ্নটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা যদি বাদ দেন, এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে যদি বাদ পড়ে সেটা যে আমাদের সংবিধানে আরও কনস্টিটিউশনাল যে সেফগার্ডস বা সুরক্ষামূলক বিধান আছে, কিন্তু তার মধ্যে একটা বিধান আমি অলরেডি আপনাকে বলেছি, আর্টিকেল 28, যেখানে বলা হচ্ছে যে ধর্মের কারণে আপনি বৈষম্য প্রদর্শন করতে পারবেন না। তাছাড়া এই যে ইকুয়ালিটি বিফোর দ্য ল, তারপরে টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, মানে আর্টিকেল 27, আর্টিকেল 31, এই প্রত্যেকটা কিন্তু আপনাকে সুরক্ষা দিচ্ছে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ যাই হোক না কেন, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, এগুলো আপনাকে সুরক্ষা দিচ্ছে। সো সংবিধানে এগুলো আছে। ইটস নট যে সেকুলারিজম চলে যাওয়ার সাথে সাথে আমরা আফগানিস্তান হয়ে গেছি, এই ধারণাটা একেবারেই ভুল। না, আমরা আফগানিস্তান হয়ে যাচ্ছি না, না আমি বলছি এভাবেই প্রচারটা কিন্তু হচ্ছে। যদি রাষ্ট্রধর্ম ইসলাম হয়, এখন আপনার ওই প্রশ্নটার আরেকটা আবারও অ্যাড্রেস করছি আমি, যে যদি সরানো হলো, রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে গেল, সেকুলারিজম সরানো হয়ে গেল, তাহলে মানে আমি বলবো আপাতত এখন যেহেতু নানা কারণে, একটা হচ্ছে ভারতের অপপ্রচার, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ চেষ্টা করছে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, তারপরে হচ্ছে যে কোনো গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা একটু আনস্টেবল, এই প্রেক্ষাপটে যেহেতু ওই দিকে ঠেলার চেষ্টা করা হচ্ছে, যে সাম্প্রদায়িক একটা সিচুয়েশন ক্রিয়েট করার, আমি বলবো পুরো সমগ্র বিশ্বের কাছে বার্তাটা খুব ভালো যেত যদি আমরা ধর্মনিরপেক্ষতা কনস্টিটিউশনে রাখার সিদ্ধান্ত নিই। তাহলে রাইট মেসেজ গোজ আউট। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম তো অলরেডি আছে, তার সাথে ধর্মনিরপেক্ষতা আছে। ইটস নট যে শুধু ধর্মনিরপেক্ষতা আছে, দুটোই আছে। এখন যেভাবে আছে হয়তো রাখাটা মে নট বি আ ব্যাড আইডিয়া গিভেন এই কারেন্ট যে প্রেক্ষাপটটা, যে যেখানে চেষ্টা করা হচ্ছে দেশকে ডিস্টেবিলাইজ করার along the lines of religion। আপনি যেটা বললেন যে আমাদের হচ্ছে অন্য অন্য আর্টিকেলেও আছে সমতার বিধানের কথা আছে, কিন্তু আমাদের যদি রাষ্ট্রধর্ম ইসলাম হয় সেক্ষেত্রে কি আমরা ইসলামিক কান্ট্রি হয়ে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নেব। তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমরা চ্যানেল আইয়ের অনলাইনে আছি, অনলাইনে আছি, ফেসবুকে আছি এবং ইউটিউবে আছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনি বলুন। জি জি, রাষ্ট্রধর্ম যদি ইসলাম তো অলরেডি আছে আমাদের, সো আমরা তো এখনো ইসলামিক স্টেট অ্যাজ সাচ হয়ে যায়নি, এবং অন্যান্য যে কনস্টিটিউশনাল সুরক্ষামূলক বিধানগুলো আছে এগুলোর আলোকে আমি বলবো না যে তাই হয়, কিন্তু এ ধরনের একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে যে হয়তো তাই হয়ে যাবে। এবং বিশেষ করে আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল যখন এই কথাটা বললেন বা এই লিগ্যাল আর্গুমেন্টটা করলেন কোর্টের সামনে, এটাকেও ইন্ডিয়ান মিডিয়া একেবারে কি বলবো লুফে নিয়েছে তাদের এই অপপ্রচারটা আরো ছড়ানোর জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার আজকে আদালত যে বিচারের রায় দিয়েছে, সেখানে এর আগের যে বিচার ছিল সেটিকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং সব আসামিদের খালাস দিয়ে দিয়েছে। এই বিচারটিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? আপনি এমন একজনকে প্রশ্ন করলেন আজকে, আমি এই গ্রেনেড হামলার যিনি মূল ব্যক্তি ছিলেন
তিনি কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন মালয়েশিয়াতে, রাইট? উনি নিজে আমার কাছে স্বীকারোক্তি দিয়েছেন। আজকে আমি নামটা এখন বলতে চাচ্ছি না। উনি আমাকে অনলাইনে ভালোবাসতেন, আমার কথাগুলো, আমার সেই আন্দোলনের সময় দীর্ঘ 15 বছরে আমি যেই কথাগুলো বলেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে শুরু থেকেই, উনি নিয়মিত আমার অনুষ্ঠান শুনতেন এবং সেই অনুসারে আমাকে উনি একদিন ফোন করেছিলেন। আমাকে ফোন করে আমার ভূয়সী প্রশংসা করে আস্তে আস্তে তার সাথে গভীর সম্পর্ক হয়ে যায় অনলাইনে। আমি কিন্তু তাকে দেখিনি। তিনি হাসিনার পালিত পুত্র ছিলেন, হাসিনার এত ঘনিষ্ঠ ছিলেন যে হাসিনা যখন বিভিন্ন জায়গা থেকে টায়ার্ড হয়ে আসতেন, হাসিনার সেই পায়ের মধ্যে ফর্ক দিয়ে উনি পায়ের তলায় যাতে তার ক্লান্তি দূর হয় এই ধরনের সেবা পর্যন্ত করেছেন ওনার ভাষ্য মতে, এবং উনি মিথ্যা কথা বলেন নাই, আমি নিশ্চিত ছিলাম। এই লোকটাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, ইন্ডিয়া সে প্রশিক্ষিত হয়ে আসে এবং গ্রেনেড হামলাটা পুরোটা তার হাতে, তার দ্বারা, তার নেতৃত্বে পরিচালিত হয়। এবং উনি আমাকে এই কথা দিয়ে আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি যাতে এই জিনিসগুলো প্রচার না করি, এবং তার উপর নির্দেশ ছিল হাসিনার উপর যাতে গ্রেনেড ফেলা না হয়। এবং সে এটাও বলেছে আমি 2টা গ্রেনেড ইচ্ছা করে রেখে গিয়েছিলাম ওই এক জায়গায়, যাতে এই গ্রেনেড দুটো পেয়ে ওই গ্রেনেডের মধ্যে লেখা ছিল মেড ইন পাকিস্তান, অথচ গ্রেনেডগুলো তৈরি করা ছিল ইন্ডিয়াতে। পাকিস্তানের নাম দেওয়া জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণিত করার জন্য এই কাজটা আওয়ামী লীগ এবং ইন্ডিয়া যৌথভাবে করেছে, এবং এটার সাথে সরাসরি সংযুক্ত, যদিও আওয়ামী লীগ হয়তো সেটাকে গুরুত্ব সহকারে হয়তো নেয় নেই। কেননা আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, তাদের সভা করার কথা ছিল কোন জায়গায়, মুক্তাঙ্গনে, এটাই ঘোষণা হয়েছিল, সে সঠিক কিনা? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? হঠাৎ করে ওই দিন কেন তারা তাদের অফিসের সামনে নিয়ে গেল? কেন? ওয়াই? এই একটা প্রশ্নের মধ্যে সব কিছু নিহিত আছে। কেননা যদি মুক্তাঙ্গনে করা হতো, গ্রেনেড কোত্থেকে ছুটত? সেক্রেটারিয়েটের উপরে উঠবে, উঠে সেক্রেটারি ছুটতে পারবে? সেটা তো ডিএমপি যেখানে তাদেরকে অনুমতি দিয়েছে, ডিএমপি অনুমতি দিয়েছিল ওখানে করার জন্য, এই মুক্তাঙ্গনে করার জন্য। ইউ ফাইন্ড আউট, নিউজপেপার পড়েন ওই সময়, এই একটা প্রশ্নের উত্তর পেলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এবং সে গ্রেনেড মেরে, গ্রেনেড থ্রো করে তার লোকদের দিয়ে সে নিজে ইন্ডিয়াতে সে চলে গিয়েছিল, এবং ইন্ডিয়ায় দীর্ঘদিন ছিল, সেখান থেকে সে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তার সম্পর্ক ছিল, সেইভাবে সে লাস্টলি মালয়েশিয়াতে এসে অবস্থান করে, এবং সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কয়েক মাস আগে। এটা আমি তার মুখে শোনা, এবং আমি মিথ্যা কথা বলছি না এবং করিও না, বলিও না। আজকে আপনার এই অনুষ্ঠানে চ্যানেল আইতে আমি এটা বললাম, এই জন্য বললাম ইন্ডিয়া এমন একটি দেশ। আমার সহ আলোচক যেটা বললেন, আমি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছি। সংবিধানে আপনার ধর্মনিরপেক্ষতা রেখে একটা মেসেজ দিতে চাচ্ছেন, কাকে মেসেজ দিতে চাচ্ছেন? কাকে? ইন্ডিয়াকে খুশি করার জন্য? কাকে মেসেজ দেবেন? এদেশের 93% লোকের মনের কথা আপনি বলবেন, নাকি 5%কে খুশি করার জন্য আপনি বলবেন? যেখানে আমি কোরআনের উদাহরণ, আমাদের দেশে 90% মুসলিম, আমি কোরআনের উদাহরণ দিয়ে বলেছি, কোরআন ইজ দ্য বেস্ট গ্যারান্টার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইউ ক্যানট টাচ এনিবডিজ বডি ইভেন। আপনি বিনা কারণে, বিনা বিচারে কোনো মানুষের উপর আপনি হাত তুলতে পারেন না, বকা দেওয়া তো দূরের কথা, বকাও দিতে পারবেন না। সেই ধর্ম গ্যারান্টি দিচ্ছে আপনাকে মানুষের প্রতি সম্মান করা, অন্য ধর্মের প্রতি সম্মান করা। আপনি এর চেয়ে বড় গ্যারান্টি কি চাইতে পারেন? আপনি দেখাতে পারবেন যে কোনো ভালো মুসলমান অন্য মুসলমানের গায়ে হাত তুলেছে, একজনকে হত্যা করেছে? আর আপনি যদি আজকে ইন্ডিয়ার কথা বলেন, আমি একটা ছোট্ট আপনার স্ট্যাটিস্টিক দেই। একমাত্র 1945 সালে উত্তর প্রদেশে 1809টি দাঙ্গা হয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, এক বছরে। আর তারপরে 1946 সালে দেশ জুড়ে পুরো ইন্ডিয়াতে 3136টি দাঙ্গা হয়েছে মুসলমানদের মারার জন্য। আরো শুনবেন, 1946 সালের 16ই আগস্ট নিখিল ভারত মুসলিম লীগে তাদের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করার কারণে কলকাতায় প্রত্যক্ষভাবে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়। বিহারে 1946 সালে লাশের পর লাশ পুরো রাস্তায়, শিশু, নারী, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যেই কারণে বিহারিরা সেই সময় এই বাংলাদেশের তৎকালীন ইস্ট বেঙ্গলে এসে আশ্রয় নেয়। এখনো সেই বিহারিরা আছে, আপনি তাদের সাথে কথা বলে দেখুন।
তাদের সেই ধর্মনিরপেক্ষতা, তাদের সেকুলারিজম, কুড দে গিভ দিস গ্যারান্টি অফ নট কিলিং দ্য পিপল? দিস ইজ মাই ভেরি আর্নেস্ট কোশ্চেন টু মাই বিজ্ঞ আলোচকের ভিতর। সুতরাং কোনো একটা ধর্মনিরপেক্ষতা আবার কি? আপনি কি ধর্ম, আপনি মুসলমান হলে আপনি কি নিরপেক্ষ হতে পারবেন যে আমি ধর্ম পালন করবো না? আপনি না, প্রত্যেকে তার নিজস্ব রাষ্ট্রধর্ম নিশ্চয়ই পালন করবে। রাষ্ট্রধর্ম, মানে নিজস্ব ধর্ম পালন ধর্ম জিনিসটাও বলা যাবে না। রাষ্ট্রধর্ম কি? যার যার ধর্ম সে পালন করবে, এটি গ্যারান্টি তো নাকি? আমি একটু আইনগত ভিত্তিটা জেনে আসি। অবশ্যই। জি, ব্যারিস্টার রাশনাই ম্যাম, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের স্বাধীনতার যে স্পিরিট, সেখানে আমরা ইকুয়ালিটির কথা বলি, ইকুইটির কথা বলি, সোশ্যাল জাস্টিস, এই কথাগুলো বলি, এর সাথে ধর্মনিরপেক্ষতা কোনোভাবে সাংঘর্ষিক কিনা? কোনোভাবেই সাংঘর্ষিক না, কোনোভাবেই সাংঘর্ষিক না। আমি কিছু অ্যাকচুয়ালি আমাদের সংবিধানে কিছু বিধানগুলো পড়ে শোনাই, এবং পড়ে শোনানোর পর যদি কারো মনে হয় যে এটা আপত্তিকর কিছু এখানে আছে, এটা বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে এক জিনিস। বাট বিধানগুলোর একটা হচ্ছে 2 ক, যেখানে রাষ্ট্রধর্মের কথা বলা আছে। এখানে কি বলা আছে? প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এখানে আমার তো মনে হয় না খারাপ কোনো কিছু বলা আছে, অ্যান্ড এটা বাতিল করে দেওয়ারও কোনো কারণ আমি দেখতে পারছি না। হয়তো আমার থেকে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু কুলায় আমি সেটা বলছি। তারপরে ধরেন আমরা চলে যাই 8-এ। 8-এ কি বলা আছে? 8-এ বলা আছে মূল নীতিগুলো কি আমাদের রাষ্ট্র পরিচালনা করার: জাতীয়তাবাদী, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিগণিত হইবে। সো এগুলো থেকেও আমাদের সরার কোনো কারণ তো নেই। তারপরে চলে যায় আর্টিকেল 12-এ, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য কি কি করণীয়? সব প্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, আমি এগুলো অলরেডি উল্লেখ করেছি, বাট আমি ভাষাটা পড়ে শোনালাম যে এটা ছাড়া ওই যেটা বৈষম্যের কথা বলা হয়েছে, যে ধর্মের কারণে বৈষম্য প্রদর্শন করা যাবে না, সেটাও আছে। অন্যান্য ধর্মের সবাই বলছে যে এটা বাতিল করার 90% যেহেতু মুসলিম, কিছু প্রমাণ করার নেই, সেটা আমি বলছি না। হ্যাভিং সেড দ্যাট বাংলাদেশ কিন্তু একটা ভ্যাকিউমে এক্সিস্ট করে না। ইন্টারন্যাশনাল রিলেশনস বলেও একটা কথা আছে। আমাদের আরেকটা আনফরচুনেট ব্যাপার আছে, এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের দেশে ইংলিশ স্পিকিং মিডিয়া কম, যার কারণে হয় কি পুরো বহির্বিশ্বে আমাদেরকে দেখা হয় ভারতের চোখ দিয়ে, কারণ ওখানে ইংলিশ স্পিকিং মিডিয়া বেশি। ওনারা যে ন্যারেটিভটাই খাওয়াতে চান, বহির্বিশ্ব সেই ন্যারেটিভটাই খায়। ভারত কি আমাদেরকে মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা করছে? অ্যাবসলিউটলি। এটাতে কি আপনার কোনো সন্দেহ আছে? অ্যাবসলিউটলি। ভারতের মানে আমি যে শিরোনামগুলো বললাম না, একটা টক শো, শিরোনামগুলোই তো আফগানিস্তান হয়ে যাচ্ছে, এখানে কোনো সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, কেউ সেফ না। একটা পর্যায়ে আমি তো দেখেছি উত্তরা বলে প্রিডমিনেন্টলি হিন্দু পাড়া। আমি এরকম আজব কথা কখনো শুনিনি। ম্যাডাম, আজকে মুন্নি সাহা নিয়ে, মুন্নি সাহাকে গত রাত্রে গ্রেফতার করা হয়েছিল, আবার রাত্রে 2টার সময় ছেড়ে দেওয়া হয়েছে। আপনি ইন্ডিয়ার মিডিয়াগুলো কি বলছে আপনি দেখুন। আসলে এই হিন্দু যারা, মানে যারা, আমি হিন্দুদের আমি ই করছি না, ঘৃণা করছি না, কারণ আমার অনেক ভালো ভালো বন্ধু আছে হিন্দুদের মধ্যে, কিন্তু তারা যে ধর্মীয় উন্মাদনা, হিন্দুত্ববাদ, পৃথিবীতে দুটো ইজম, 3টা আমি বলবো। একটা হলো হোয়াইটিজম, তারা একেবারে চরমপন্থী, তারা মানুষকে মানুষ বলে মনে করে না, দিনে দুপুরে মাইরে ফেলে, কেটে ফেলে, এটা জানেন। আরেকটা হলো জায়নিজম, আরেকটা হলো হিন্দুইজম। এই 3টা ইজম পৃথিবীকে অশান্ত করে রেখেছে। না, কিন্তু মুন্নি সাহাকে তো গ্রেফতার করা হয়েছিল, যে আমি একটু অ্যাড করি, গ্রেফতার করা হয়েছিল আওয়ামী লীগের দোসর হিসাবে। তাকে সাধারণ জনগণ ঘেরাও করেছিল, পরে পুলিশ তাকে উদ্ধার করেছে। এর সঙ্গে হিন্দুত্ববাদের কি সম্পর্ক? এটা না, আমি হিন্দুত্ব, তারা তো সেটার সাথে টানছে, আমরা কিন্তু সেই জন্য তাকে গ্রেফতার করা হয়নি, কিন্তু তারা দেখাচ্ছে যে হিন্দু হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তারা কিন্তু সেটা বলছে না। শি ওয়াজ এ টেরোরিস্ট, বিকজ আপনি মনে করেন আমি তো মিলিটারিতে ছিলাম 2009 সালের
বিডিআর হত্যাকাণ্ডে 25 এবং 26 তারিখে, ক্যান ইউ রিমেম্বার, সকালবেলা 25 তারিখে সকালবেলা সবার আগে মুন্নি সাহা হাজির ছিল বিডিআর গেটে। তাই সে কোত্থেকে খবর পেল? এবং ওই সময় ইন্ডিয়ার মিডিয়াতে তারা এই ঘটনার জন্য সবার আগে তারা খবর প্রচার করেছে। ক্যান ইউ রিমেম্বার দ্যাট? আর আমার আরেকজন শ্রদ্ধেয়া একজন যে কোনো ঘটনা ঘটান, ইভেন হিন্দুও যদি হিন্দুকে মারে সেইটা নাম দিয়ে তারা প্রচার করে মানে, এবং শি হ্যাজ রাইটলি সেড যে আমাদের ইংলিশ মিডিয়াগুলো নেই বাংলাদেশে, এবং অনতিবিলম্বে আমি ইনশাল্লাহ আই উইল টেক সাম স্টেপ যে একটা ইংলিশ মিডিয়াম, আমি একটা যেমন হক ভয়েসকে আমরা ইংলিশ মিডিয়া হিসেবে আমরা রূপান্তর করব, এই ধরনের একটা প্ল্যান আমরা করছি। এই ইংলিশ মিডিয়া যদি থাকে, এটা যদি সারা বিশ্ব, আমি আরেকটা জিনিস উদাহরণ দিই আপনাকে, দেখুন চ্যানেল জাজিরা, আল জাজিরা, এই আল জাজিরা একটা ইংলিশ মিডিয়াম একটা প্রচার যন্ত্র ছিল বলে আজকে আপনি প্যালেস্টাইনের খবরগুলো পাচ্ছেন। পৃথিবীতে সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে মানুষের উপর নির্মম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, এই খবরগুলো কিন্তু আল জাজিরা দিচ্ছে। বিবিসিও দিচ্ছে না, আপনি সিএনএনও দিচ্ছে না, এবিসিও দিচ্ছে না, আরও অন্যান্য রয়টার্স এরা দিচ্ছে না, দিচ্ছে আল জাজিরা। এবং এই জন্য আল জাজিরার সর্বাধিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছে, অ্যারেস্ট হয়েছে, এমনকি মিশরের মতো দেশে আজকে কত 12 বছর ধরে একজন সাংবাদিককে তারা গ্রেফতার করে রেখেছে। তো আমি আই এন্ডোর্স আর দিস ভেরি ভ্যালুয়েবল অ্যাডভাইস যে আমাদের দেশে ইংলিশ মিডিয়া একটু থাকতে হবে, ইভেন চ্যানেল আইও করতে পারে, কিছু কিছু খবর ইন্টারন্যাশনালি প্রচার করতে পারে। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, শ্রদ্ধা আপনারা দুইজনই আমার কাছে, আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ। দেখুন ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্র চরম হিন্দুত্ববাদী বিশ্বাসী, তারা চরম হিন্দুত্ববাদী বিশ্বাসী। কালকে তাদের একটা মিডিয়াতে প্রচার করলো তারা 35,000 সৈন্য এডিশনাল বর্ডারে তারা মোতায়েন করেছে 111টা পয়েন্টে বাংলাদেশকে আক্রমণ করার জন্য, এবং বাংলাদেশকে যে কোনো মূল্যে তারা দখল করবে। এবং সেখানে পিনাক নামক মাল্টি ব্যারেল রকেট লঞ্চার আপনার প্রায় কয়েকশো মোতায়েন করেছে। রাফেল যেটা সুপার সোনিক একটা প্লেন আছে তাদের, ফাইটার জেট, সেই ফাইটার জেট তারা নিয়োগ করেছে। এবং এই যে ফাইটার, শেখ হাসিনাকে কার্গো প্লেনে যেটা নিয়ে যাওয়া হলো তাকে ইন্ডিয়াতে, ওই 2টা রাফেল কিন্তু যেটা এয়ারফোর্সের কালকে তারা বলেছে, তাদের গণমাধ্যমে বলেছে তারা পাহারা দিয়ে তাকে নিয়ে গেছে ইন্ডিয়াতে। তাদের কথা, আমার কথা না। আপনি যদি চান আমি দেখাতে পারি, এখানে আমার কাছে ভিডিও আছে তাদের কথা, ঠিক আছে? সুতরাং তারা হলো গয়েবলসীয় একটা 2টা সূত্র আপনাকে মনে রাখতে হবে। গয়েবলসকে হাসিনা যেরকম একটা মিথ্যা কথাকে যদি 10 বার বলা হয় সেটা সত্যে পরিণত হয়, সত্যকে কিন্তু 10 বার বললে এটা মিথ্যা হয়ে যাবে না, কিন্তু মিথ্যাকে 10 বার বললে এটা সত্যে পরিণত তারা করে। ঠিক একই জিনিস গয়েবলস এবং আরেকটা হল চাণক্যবাদ, সেই 2টা জিনিস প্রায় একই, সিমিলার। তারা ধর্মীয় উন্মাদনা দিয়ে মানুষকে পরাভূত করতে চায়, মানুষকে শাসন করতে চায়, শোষণ করতে চায়, নিপীড়ন করতে চায়, হত্যা করতে চায়। আপনি বলুন একটা নিচু জাতের মেয়ে তার ব্রাহ্মণ কিংবা কায়স্থর ছেলেকে ভালোবাসা কি কোনো অন্যায় হতে পারে? আপনি বলুন, অন্যায় হতে পারে? নিশ্চয়ই না। সে তো মানুষ। ইন্ডিয়াতে দেখেন এমন কোনো দিন নাই কেন সে ব্রাহ্মণের ছেলেকে ভালোবাসলো, কেন কায়স্থর ছেলেকে ভালোবাসলো, তাকে হত্যা করা হয় নির্মমভাবে, যেহেতু সে নিচু জাতের। এই ঘটনা শত শত তাদের দেশে অনেক সাম্প্রদায়িক সমস্যা আছে, আমরা জানি। আপনি তাদের এই ধর্মীয় উন্মাদনাতে হলো সবকিছু এন্টি, বাংলাদেশকে দখল করার চরম একটা পন্থা তাদের। একটা ওই যে গুজরাট, আপনি গুজরাটে যে ঘটনা, আমি একটু রাশনাইম আমার কাছে মন্তব্য জানতে চাই। এই যে বললো যে বাংলাদেশকে দখল করার একটা পরিকল্পনা চলছে, আসলে কি সেটি চলছে? এই তথ্য তো আমার কাছে নেই, কিন্তু এতটুকু আমি বলবো যে সময় হয়ে গেছে যে ভারত বাংলাদেশের মানুষের সাথে এবং বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার। শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে বা আওয়ামী লীগ গভর্নমেন্ট বা যে কোনো সরকারের সাথে না, মানে আমাদের ভারতকে আমাদের প্রয়োজন, ভারতের আমাদেরকে প্রয়োজন। আমরা প্রতিবেশী, আমাদের অনেক কিছু কমন, যেটা এটা একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ হিসেবে গড়ে তুলতে হবে, এবং সেটা আমাদের মানুষের সাথে, আমাদের দেশের সাথে কোনো পার্টিকুলার ব্যক্তিত্ব বা কোনো পার্টিকুলার
পার্টির সাথে না। আনফর্চুনেটলি গত 15 বছর ধরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে এবং বিশেষ করে শেখ হাসিনার সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছে, এবং যে কারণেই এখন এই যে প্রপাগ্যান্ডা বা অপপ্রচারগুলো চলছে তাদেরকে সাপোর্ট করে অপপ্রচারটা হচ্ছে। সো সময় চলে এসেছে যে আমাদের সাথে একটা সম্পর্ক হোক। কিন্তু ভারতের বর্তমানে যে আচরণ আমাদের সাথে সম্পর্ক না, যেটা কিন্তু আমরা দেখে এসেছি, তাদেরও ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। সেটাই আমি বলছি যে তাদেরও আমাদেরকে প্রয়োজন, আমাদেরও তাদেরকে প্রয়োজন। সো একতরফা সম্পর্ক হলে তো হবে না এখন আর, কারণ এখন তো আর ফ্যাসিস্ট সরকার নেই। ফ্যাসিস্ট সরকারের দরকার ছিল ভারতকে ক্ষমতায় টিকে থাকার জন্য, এখন তো তারা নেই। সো এখন যে সরকারই আসবে না কেন বা যে সরকারই আছে না কেন, এরা তো আশা করছি যে বাংলাদেশের মানুষের কথা ভাববে, জনস্বার্থে কাজগুলো করবে, এবং জনস্বার্থে কাজ করতে হলে আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলোর সাথে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ দরকার, একতরফা একটা রিলেশনশিপ না। জি, এবং এটি তাদের কেমন আচরণ যে 5ই আগস্টের পরে তারা বাংলাদেশের সব ভিসা বন্ধ করে দিল। আমাদের অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে অনেক মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা ছিল আমাদের দেশকে কিছু দূর হলেও ডিস্টেবিলাইজ করার জন্য, যাতে আওয়ামী লীগ সরকার ফেরত আসতে পারে ইন সাম ফর্ম অর অ্যানাদার। এটাকে এভাবে দেখা ছাড়া তো আর খুব একটা উপায় নেই। ভারতও হয়তো নার্ভাস হয়ে গেছে এখন যে কোন সরকার আসবে, সে সরকার একই ধরনের সুযোগ সুবিধা ভারতকে দেবে কিনা যেটা আওয়ামী লীগ সরকার দিচ্ছিল। সো এগুলো মাথায় রেখে আমার ধারণা ওনারা এই যে কিছু দূর হলেও অপপ্রচারগুলো চালিয়ে যে গেছে, এবং এখন না, পতনের পর থেকে এখন পর্যন্ত চলে আসছে। আমার মনে আছে যে পতনের ঠিক পর ইন্ডিয়ার একটা মিডিয়া আছে যেটা ক্রেডিবল মিডিয়া, আমি বলছি না যে যেটা সরকার যা বলে সে কথায় ওঠে আর বসে, ওরকম মিডিয়া না, দ্য ওয়ারে আমার একটা ইন্টারভিউ ছিল। সো তখন আমি বলেছিলাম এই একই কথা, আমি তখনও রিপিট করেছি যে এখন ভারতের উচিত বাংলাদেশের দিকে তাকানো, বাংলাদেশের মানুষের দিকে তাকানো, এবং একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি কোনো সাইন দেখতে পারছি না যে সেই ধরনের চেষ্টা। ইনফ্যাক্ট আমরা অপপ্রচারই দেখে যাচ্ছি। যে মুখপাত্র, ধরেন ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি এবং তাদের যে আরো গণ্যমান্য ব্যক্তিরা যারা দেশের মত প্রচার করেন, তাদের মধ্যেও তো হিংসাত্মক কথাবার্তা প্রকাশিত হচ্ছে। এবং আপনি বিলিভ ইন মি, ইন্ডিয়ার মিডিয়া তাই প্রকাশ করে যা তাদের রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ। রাষ্ট্রীয় পরিকল্পনাগুলোকে তারা প্রচার করে প্রথমে, এবং ইন্ডিয়া ইজ এ টোটালি এ ফেইলিয়ার কান্ট্রি। আমি বলবো ইন্ডিয়া এমন একটা দেশ যাদের সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের পররাষ্ট্রনীতি সারা বিশ্ব জুড়ে। আমাদেরও বোধহয় আমাদের পররাষ্ট্রনীতি আরো শক্তিশালী করা দরকার। না, আপনি ইন্ডিয়ারটা দেখুন, তাদের একটা প্রতিবেশী দেশ দেখান তো যার সাথে তাদের ভালো সম্পর্ক আছে। তারা আফগানিস্তানে বিশাল সংখ্যক সৈন্যবাহিনী ছিল, অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সেখানে তারা সফল হতে পেরেছে আমেরিকার পক্ষ থেকে। তারা তো সেখান থেকে আজকে আফগানিস্তানের উদাহরণ দেন আপনি। আফগানিস্তান ইজ দ্য মোস্ট পিসফুল কান্ট্রি এট দিস মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাদের ইকোনমি, তাদের কারেন্সি বহু গুণে এগিয়ে গেছে, আপনারা জানেন নিশ্চয়ই। তাদের কারেন্সির ভ্যালু এই কয়েক বছরে বিশ্বের ইতিহাসে এত দ্রুত বর্ধন আর কোনো দেশের হয়নি। কেন? আজকে সেখানে তারা যদিও ওয়েস্টার্ন মিডিয়া মহিলাদের অধিকার নিয়ে নানা ধরনের কথা অপপ্রচার করছে, কিন্তু তাদের দেশে যে ভালো জিনিসগুলো হচ্ছে সেটা তো কেউ প্রচার করছে না। তো জিনিসটা হলো কি, এই আপনি ইন্ডিয়ার উগ্রবাদ এই দেশটাকে কেন আমাদের পিছনে লেগে আছে সেটা আগে বুঝতে হবে। কেন? তাদের ভয় সেভেন সিস্টার বাংলাদেশের উত্তর পূর্ব দিকে। এই বাংলাদেশ যদি ইচ্ছে করত, পাকিস্তানকে কেন এত দ্রুত ভাঙালো তারা? কেন পাকিস্তানের পরিকল্পনা ছিল প্রথমেই মিজোরামকে আলাদা করবে। মিজোরামের 8টা ন্যাশনাল ফ্রন্ট, যেটা তারা 8টা ব্যাটালিয়ন তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছিল পার্বত্য চট্টগ্রামে, পাকিস্তানিরা করেছিল যাতে মিজোরামকে আলাদা করতে পারে। লালডেঙ্গাকে মিরপুরে ভিআইপি সংবর্ধনা দিয়ে, ভিআইপি দিয়ে ফ্যাসিলিটি দিয়ে তাকে রাখা হয়েছিল। এবং 1971 সালের মাঝামাঝি সময়ে এই মিজোরাম তাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল। এই কারণেই তারা দ্রুত যুদ্ধটা বাঁধিয়ে দিয়ে যাতে সেটা প্রতিহত করা যায়। এবং মিজোরাম স্বাধীন হয়ে গেলে তারপরে ত্রিপুরা হতো, তারপরে আসাম হতো, সেভেন সিস্টার তখন তো ছিল না, বাকি সবগুলো স্বাধীন হতো। এটাই ছিল মূল। একদমই পরিষ্কার, ভৌগোলিকভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছি। আপনার কাছে জানতে চাই, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, চিন্ময় কৃষ্ণ দাস
তাকে গ্রেফতার নিয়ে যে সাম্প্রদায়িক এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং আগামী মঙ্গলবারে তার একটি জামিনের শুনানি রয়েছে। এরকম একটি জায়গায় আমরা জানি না তার জামিন হবে কিনা, এটি সম্পূর্ণ আইনি ব্যাপার, কিন্তু যে ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং উত্তেজনা বাড়ছে, আন্তর্জাতিক মিডিয়াগুলো আমরা যেটি আলোচনা করলাম, ধর্মীয় যারা রয়েছে তারা কিন্তু অনেক ধরনের বিবৃতিও দিচ্ছে। এই সময়ে এটি কি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আগুনে ঘি ঢালা নয়? অ্যাবসলিউটলি, মানে এটাকে আন্তর্জাতিক মিডিয়া আমি বলবো না, ইন্ডিয়ান মিডিয়া ইন পার্টিকুলার বাতাস দিচ্ছে এবং আগুনে ঘি ঢালা হচ্ছে, যেটা আপনি বললেন। অ্যান্ড এই চিন্ময় কৃষ্ণ দাস যে ওনার বিরুদ্ধে যে গুরুতর কিছু অ্যালিগেশনসের কারণে ওনাকে ইসকন থেকে বের করা হয়েছে, আমি জানি না এই জিনিসটা হয়তো অত প্রচার করা হচ্ছে না। ওনাকে বাংলাদেশের ইসকন থেকে বিরত রাখা হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি আছে, বাট বাংলাদেশে যে বের করা হয়েছিল সেগুলো কি কারণে, এনিওয়ে ওগুলো রেলেভেন্স নেই। ওনাকে যে চার্জে এখন অ্যারেস্ট করা হয়েছে, আমি যতদূর দেখলাম এটা তো রাষ্ট্রদ্রোহিতার চার্জে। তো এখন এই চার্জে যদি আদৌ কোনো সাবস্টেন্স থাকে সেটা বিচার বিভাগ ডিসাইড করবে যে সাবস্টেন্স আছে কি নাই। অনেকে বক্তব্য দিচ্ছেন যে এটা হয়তো একটু এক্সট্রিম হয়ে গেল, এটা রাষ্ট্রদ্রোহিতা না, যাই হোক না কেন, তো হতে পারে, বাট সেটা একটা বিচারাধীন বিষয়। এ বিষয়ে আমি কোনো কমেন্ট করব না, কারণ এটা একটা সাবজুডিস ম্যাটার। আপনি নিজেও একজন আইনজীবী, আপনি জানেন। সো আমি প্রিএম্প্ট করব না যে বিচারের সময় কি হবে কি হবে না, কিন্তু এটাকে ধরে এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের যে বক্তব্যটা যে সেকুলারিজম সরিয়ে দেওয়া উচিত, এটাকে ধরে যে অপপ্রচারটা হচ্ছে, এটা পুরোপুরি বাতাস দেওয়া হচ্ছে যাতে এখানে কমিউনাল রাইটের মতো একটা সিচুয়েশন সৃষ্টি হয় এবং দেশটা ডিস্টেবিলাইজ করা হয়। সো এটা অপপ্রচার ছাড়া আর কিছুই না, কিছুই না। অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলতে যাচ্ছি এই প্রসঙ্গে, একটু ছোট করে। আমাদের বাংলাদেশ এমন একটি দেশ, প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয়। ইভেন চিন্ময়ের কথা বলেন, সেও শান্তিপ্রিয় ছিল। আজকে চিন্ময় সম্পর্কে গোবিন্দচন্দ্র প্রামাণিক গতকাল কি স্টেটমেন্ট দিয়েছে আপনি দেখুন, তাদেরই আরেকজন ধর্মীয় নেতা। এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ার একটা পরিকল্পনায় দেশকে ডিস্টেবিলাইজ করে আপনার হায়দ্রাবাদের মতো সিচুয়েশন তৈরি করবে এবং তাদের সৈন্যবাহিনী নিয়ে দেশটাকে ধ্বংস করবে, দখল করবে। আজকে আমাদের সেনাপ্রধানও উনি বলেছেন আমাদের জন্য বড় বিপজ্জনক দিনগুলো আসছে, উনি কিন্তু এটা প্রকাশ করেছেন। দেখুন, আমরা পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দল মত ধর্ম বর্ণ আদর্শ নির্বিশেষ সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশি হন। আগে বাংলাদেশি হয়ে এই দেশকে রক্ষা করুন ইন্ডিয়ার সেই হিংস্র থাবা থেকে, এবং এছাড়া ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং আমি আবারও অনুরোধ করব, ফেসিস্ট যে আপনার ফেসিজম, যেটা জার্মানিতে ফেসিবাদ একটা ছিল, ফেসিস্ট যে ছিল দল ছিল, তাদেরকে কিন্তু নতুন সরকার ক্ষমতা এসে সাথে সাথে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশে অনৈত বিলম্বে এই আওয়ামী লীগ নামক টেরোরিস্ট দলটাকে এটা নিষিদ্ধ করতে হবে এবং এদের যারা গুরুতর অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বাকি সমস্ত লোককে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই স্টেপ নেবেন। আমাদের ডক্টর ইউনূসের মতো এত বিশাল মাপের একজন মানুষ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ থাকবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং আমাদের সামরিক বাহিনী প্রস্তুত দেশকে রক্ষা করার জন্য, এই সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ ইন্ডিয়াকে রুখে দেবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রক্ষা করার জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ আমাদের সহায় হবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আমরা আজকে আমাদের আলোচকরা যেটি বললেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। কোনো বহিরাশক্তি, ভারত হোক সেটা কিংবা অন্য কোনো দেশ হোক, তারা আমাদেরকে যদি কোনোভাবে আগুনে ঘি ঢালতে চায়, তাদের মিডিয়াগুলো যদি মিথ্যা নিউজ সংবাদ প্রচার করে, সেটির বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এর পাশাপাশি আমরা চাই সব দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।